অলরেডি তোমাদের আমি বিগত ডেটে অর্থাৎ 11ই নভেম্বর ভৌতবিজ্ঞানের পুরো সাজেশান এবং ম্যাথামেটিক্সের পুরো সাজেশান আমি নবম শ্রেণীর ছেলেমেয়েদের জন্য দিয়ে দিয়েছি। আজকের লাইফ সায়েন্সের সাজেশান, নবম শ্রেণীর লাইফ সায়েন্সের সাজেশান এবছর 2024-এ থার্ড টার্মিনেশাল অর্থাৎ তৃতীয় যে পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা, এই পরীক্ষার জন্য আমি সাজেশানগুলো দিচ্ছি। সবথেকে বড় কথা, ম্যাথামেটিক্সে যেভাবে আমি বইয়ের পেজ ধরে ধরে প্রত্যেককে দাগিয়ে দিয়েছি, একইভাবে লাইফ সায়েন্সে তোমরা যারা আমাদের সাকসেস এডুকেশন সেন্টারে পড়ছো এবং যারা আমাদের ভিডিও দেখছো, যারা এই সাজেশানটা কাজে লাগাতে চাইছো, তোমরা অবশ্যই কিন্তু বইয়ের পৃষ্ঠা খুলে সাজেশানগুলো দাগ দিয়ে নিতে পারো যদি মনে হয় এই সাজেশানটা তোমরা কাজে লাগাবে। সাজেশানটা দেওয়ার আগে আরেকবার বলি, এবং স্কুলে তোমাদের স্যারেরা যার যার সেকশানে যে স্যার লাইফ সায়েন্স সাবজেক্টটা নেন, ওনার কথাগুলোকে অবশ্যই মন দিয়ে শুনবে, ওনার সাজেশানটাকেও পড়বে, আমার সাজেশানটাকেও পড়বে। স্যারদের দেওয়া কোনো সাজেশানকে তোমরা অবহেলা করবে না। আমি একদম সংক্ষিপ্ত সাজেশান তোমাদের সামনে উপস্থাপন করছি। সর্বপ্রথম আমি লং কোশ্চেনের সাজেশানগুলো তোমাদের সামনে দিচ্ছি। লং কোশ্চেন মানে বলে দিই, বিভাগ গয়ে তোমাদের 2 মার্কের কিছু কোশ্চেন আসবে, অর্থাৎ 12খানা কোশ্চেন করতে হবে, এবং বিভাগ গয়ে তোমাদের করতে হবে যত সম্ভব 3 মার্কের কোশ্চেন থাকবে, এবং এই দুটো বিভাগের গ এবং ঘয়ের সাজেশানটা আমি আগে দিয়ে দিচ্ছি। আমি বইয়ের পৃষ্ঠা ধরে ধরে তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি, তোমরা একটু দাগিয়ে নেবে। পেজ নম্বর 11-র ব্যক্তবীজী গুপ্তবীজী উদ্ভিদের পার্থক্য, এটা মন দিয়ে করবে। পেজ নাম্বার 10-এর অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ, হাইলাইট করা আছে 5-এর দাগে, এটা অবশ্যই করবে। পেজ নম্বর 16-র স্তন্যপায়ী শ্রেণীর প্রাণীর বৈশিষ্ট্য, উভচর শ্রেণীর প্রাণীর বৈশিষ্ট্য, এই দুটোকে অবশ্যই করবে। পেজ নাম্বার 21-এর অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, উদাহরণ দাও। দেখতে পাচ্ছ এটা, এই কোশ্চেনটা তোমরা অবশ্যই করবে। এই যে হাইলাইট করা আছে যে সেই লাইনটা তোমরা অবশ্যই, সেই প্রশ্নটা অবশ্যই করবে। পেজ নাম্বার 22-এর ডিএনএ আরএনএ পার্থক্য, পেজ নাম্বার 25-এর ভিটামিন কি, এটা অবশ্যই করবে। পেজ নাম্বার 30-এর নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় কেন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা মন দিয়ে করবে। পেজ নম্বর 30-এর নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় কেন, এই প্রশ্নটা হাইলাইট করা আছে, তোমরা দাগ দিয়ে নাও।
পেজ নাম্বার 31-এর মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন? এই কোশ্চেনটা, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। পেজ নাম্বার 36-এ কোষকে কয় ভাগে ভাগ করা হয়? দেখো হাইলাইট করা আছে, কোষকে কয় ভাগে ভাগ করা হয় এবং এদের পার্থক্য, প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ, এই দুটো কোষের পার্থক্য, এটা তোমরা অবশ্যই মন দিয়ে করবে। যদি পারো প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের ছবিটা অবশ্যই প্র্যাকটিস করবে। পেজ নম্বর 39-এর ভাজক কলা কাকে বলে, এর বৈশিষ্ট্য দেখে নাও, হাইলাইট করা পেজ। ভাজক কলা কাকে বলে, এর বৈশিষ্ট্য, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। পেজ নম্বর 41-এর জটিল স্থায়ী কলা কাকে বলে, এদের প্রকারভেদ এবং এদের পার্থক্য। জটিল স্থায়ী কলা কাকে বলে, এদের প্রকারভেদ এবং এর পার্থক্য, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার অধ্যায় তৃতীয় অধ্যায় দেখে নাও, সালোক সংশ্লেষ কাকে বলে বা ফটোসিনথেসিস কাকে বলে। 50 পেজে সালোক সংশ্লেষ কাকে বলে, ফটোসিনথেসিস কাকে বলে এবং সালোক সংশ্লেষের উপাদানসমূহ মন দিয়ে করবে। বাহান্ন পেজে বর্ণালী কি, শোষণ বর্ণালী, কার্য বর্ণালী কাকে বলে। সালোক সংশ্লেষের পদ্ধতি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দেখাতে হবে, এইটা ভালো করে দেখবে। পেজ নম্বর 53, সালোক সংশ্লেষ পদ্ধতি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দেখাতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। সাতান্ন পৃষ্ঠায় ম্যাক্রো উপাদান ও মাইক্রো উপাদান সমূহের নাম, ম্যাক্রো উপাদান ও মাইক্রো উপাদান সমূহের নাম বা ম্যাক্রো পরিবেশক বা মাইক্রো পরিবেশক কাকে বলে, এই কোশ্চেনটা একটু মন দিয়ে পড়বে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 59 পৃষ্ঠায় বাষ্পমোচনের নিয়ন্ত্রণকারী শর্তাবলী, বাষ্পমোচনের নিয়ন্ত্রণকারী শর্তাবলী। 63 পৃষ্ঠায় ব্যাপন অভিস্রবণের পার্থক্য, ব্যাপন অভিস্রবণের পার্থক্য। সাতষট্টি পৃষ্ঠায় আছে সুন্দরী গাছের শ্বাসমূল থাকে কেন, ঠিক এখানে পেয়ে যাবে, এই যে শ্বাসমূল ছিদ্র, এই জায়গাটা পেয়ে যাবে। সুন্দরী গাছের শ্বাসমূল থাকে কেন, এখানে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। সুন্দরী, গরান, গেওয়া প্রভৃতি অবলম্ব উদ্ভিদের শ্বাসমূল থাকে, কেন থাকে এখানে লেখা আছে। এই শ্বাসছিদ্রের মাধ্যমে এইসব গাছ বায়ুমণ্ডলে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইডকে ত্যাগ করে, এটা হচ্ছে অ্যান্সার। শ্বাসপেশির বা হৃৎপেশির দুটি গঠনগত বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ, এইটা করবে। শ্বাসপেশি বা পঞ্জরস্থ পেশি, মধ্যচ্ছদা, ডায়াফ্রাম, এদের কাজগুলো বা গঠনগত বৈশিষ্ট্যটা একটু মন দিয়ে করবে। পঁচাত্তর পৃষ্ঠা আছে শ্বসনের তাৎপর্য, শ্বসনের তাৎপর্যটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন।
77 পৃষ্ঠে আছে মিথজীবী পুষ্টি কাকে বলে, উদাহরণ দাও। এবং পতঙ্গ ভোগ উদ্ভিদ কাকে বলে, উদাহরণ দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 79 পৃষ্ঠায় মানুষের দন্ত সংকেত, মানুষের দন্ত সংকেত লেখো, দেখতে পাচ্ছ শিশু দন্ত সংকেত এইটা, মানুষের স্থায়ী দন্ত সূত্র হলো এইটা বা সংকেত যেটা আছে, এটা একটু মন দিয়ে তোমরা করবে। এটা হচ্ছে পেজ নাম্বার 79। তোমাদের দুটো ছবি আসবে, দুটো ছবি আসার চান্স আছে, আমি আমার মতো করে দিচ্ছি। মানুষের পৌষ্টিকতন্ত্রের চিত্র অঙ্কন করে যকৃৎ, পাকস্থলী, ডিওডিনাম ও মলাশয় চিহ্নিত করো। এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট আছে। আর একটা প্রশ্ন আছে, সেটা পরে বলছি। তাহলে এইটা তুমি দেখে নাও, এখানে যকৃৎ, ডিওডিনাম, মলাশয় এবং পাকস্থলী এইগুলোকে চিহ্নিত করতে হবে, বা যদি আদার্স কোনো অর্গানের নাম বলে তোমরা সেগুলো চিহ্নিত করবে। মানুষের পৌষ্টিকতন্ত্রের চিত্র অঙ্কন করতে হবে, এটা পেজ নাম্বার 80 পেজে আছে। এই পেজে এই ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে এবং যে পার্টসগুলোর নাম বলেছে, চিহ্নিত করতে বলেছি, সেগুলিকে অবশ্যই একটু ভালো করে দেখে যাবে। তারপরে 81 পৃষ্ঠায় মানুষের পৌষ্টিক গ্রন্থি, মানুষের পৌষ্টিক গ্রন্থি কি কি দেখতে পাচ্ছ, লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, এছাড়া গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, পরিপাক গ্রন্থি উদাহরণ। এই লালা গ্রন্থি বা পৌষ্টিক এই লালা গ্রন্থির নামগুলো একটু ভালো করে দেখে যেও, আসার চান্স আছে। আচ্ছা, 82 পৃষ্ঠায় পাকগ্রন্থি থেকে কি কি নিশ্চিত হয়, বা পাকস্থলীতে কোন কোন গ্রন্থি থাকে, এদের কাজ কি? চারদিকে প্রশ্নটা দেখে যাবে ভালো করে। পাকস্থলীতে কোন কোন গ্রন্থি থাকে, এদের কাজ কি? এখানে আছে পাকস্থলী প্রাচীর অবস্থিত মিউকাস কোষ থেকে পেপসিন, অক্সিনটিক কোষ থেকে HCl নিশ্চিত হয়। এইটা ভালো করে। আন্ত্রিক গ্রন্থির নাম এখানে আছে, ক্ষুদ্রান্তের প্রাচীর বিভিন্ন প্রকার গ্রন্থি কোষ থাকে, যেমন গ্লোবুলেট কোষ, আর্জেন্টাভিন কোষ, এইগুলোকে এবং কোন কোন গ্রন্থি থেকে কী কী নিশ্চিত হয়, এটাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? এবং এখানে অলরেডি দেওয়া আছে, এই পেপসিন নিশ্চিত হয় পাকগ্রন্থি থেকে, রেনিন নিশ্চিত হয় পাকগ্রন্থি থেকে, এইগুলোকে ভালো করে দেখতে হবে। এবং পেপসিন এর কাজটা কি এখানে বলে দিয়েছে। পেপসিন প্রোটিনকে পেপটোনে পরিণত করে, রেনিন কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে, এটাকে ভালো করে দেখতে হবে। এখানে একটা প্রশ্ন আছে 85 পৃষ্ঠায়, উপচিতি অপচিতি বিপাক কাকে বলে, এদের পার্থক্য। এটা খুব মন দিয়ে করবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। BMR কি, বেস মেটাবলিক রেট, এই কোশ্চেনটা দেখে যাবে পেজ নাম্বার 86। বেসাল মেটাবলিক রেট বা BMR ফুল ফর্ম কি, BMR কাকে বলে, এইটা একটু ভালো করে দেখতে হবে তোমাদেরকে। সর্বজনীন গ্রহিতা এবং সর্বজনীন দাতা, এই দুটো কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে, এটা তোমরা ভালো করে দেখে যাবে। পেজ নাম্বার 85 পেজের সর্বজনীন দাতা, সর্বজনীন গ্রহিতা, এই কোশ্চেনটা দেখে যাবে। আর এপাশে পেজ নাম্বার 94তে আছে বিভিন্ন রক্তকণিকার কাজ, লোহিত রক্তকণিকার কাজ কি, শ্বেত রক্তকণিকার কাজ কি, অনুচক্রিকার কাজ কি, এটা একটু ভালো করে দেখে যাবে তোমরা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মানুষের হৃৎপিণ্ডের আভ্যন্তরীণ গঠন এবং হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন পদ্ধতি, এটা ছবিটা আসার চান্স ততটা নেই আমার মতে, তবু তোমরা দেখে যাবে, যদি স্কুলে স্যারেরা দিয়ে থাকেন সেটা তোমরা মন দিয়ে করবে। এটা হচ্ছে 99 পৃষ্ঠায় আছে, হৃৎপিণ্ডের আভ্যন্তরীণ গঠন, হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন, ছবিটা একটু প্র্যাকটিস করে যাবে, আসলেও আসতে পারে। উদ্ভিদের রেচন পদ্ধতি, কোন কোন পদ্ধতিতে উদ্ভিদ রেচন ক্রিয়া সম্পন্ন করে তোমরা সবাই জানো, পত্রমোচন, বাকলমোচন এবং ফলমোচন।
এই 3টি পদ্ধতি রেচন ক্রিয়া সম্পন্ন করে। কিভাবে করে উদাহরণ সহ একটু প্র্যাকটিস করে যাবে। এর পেজ নাম্বার হচ্ছে 101। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 104 পৃষ্ঠায় মানুষের রেচনতন্ত্রের চিত্র আঁকতে হবে। চিত্রকে এর সমস্ত অর্গানগুলোর চিহ্নিতকরণ দরকার নেই, তোমরা বৃক্ক, গবিনী, মূত্রাশয়, মূত্রনালী এই অর্গানগুলোকে চিহ্নিত করতে হবে। এই চিত্রটা তোমরা একটু প্র্যাকটিস করে যাবে, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ছবিটা আসবে, 99% আসার চান্স আছে। তারপর পেজ নাম্বার 107, এখানে আছে রেচনে ফুসফুসের ভূমিকা। রেচনে ফুসফুসের ভূমিকা, এই প্রশ্নটাও ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা প্র্যাকটিস করবে। আচ্ছা, 113 পৃষ্ঠায় ইমিউনিটি কি, ইমিউনিটি কি এটা প্র্যাকটিস করবে। 114 পৃষ্ঠায় অ্যান্টিবডি কাকে বলে, দেহে কত ধরনের অ্যান্টিবডি থাকে এবং তাদের ফুল ফর্মটা একটু দেখে যাবে। প্রশ্ন হচ্ছে অ্যান্টিবডি প্রধানত কত প্রকারের ও কী কী, এটা ভালো করে দেখে যাবে মন দিয়ে। এবং সঙ্গে সঙ্গে 115 পৃষ্ঠায় আছে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনের পার্থক্য। এই পার্থক্যটা তোমরা 3টে করে পার্থক্য দেখে গেলে হবে, এটা 2 মার্কের আসে মেনলি, এটা তোমরা দেখে যাবে। আচ্ছা, MMR, এই যে দেখছো জাতীয় টিকাকরণ কী কী আছে, ডিপিটি, বিসিজি, ওপিভি, টাইফয়েড ভ্যাকসিন, MMR, হেপাটাইটিস বি, এই যে যেগুলো আছে এখানে MMRটা খুব ইম্পর্টেন্ট। MMR যে ভ্যাকসিনটা দেওয়া হয়, হাম, মামস, রুবেল্লা, এবং কত মাসে এই ডোজটা দেওয়া হয় এটা একটু দেখে যাবে তোমরাও। ডিপিটি, বিসিজি, ওপিভি এবং টাইফয়েড ভ্যাকসিন, MMR, এই কটা ভ্যাকসিন এবং কোন রোগে দেওয়া হয়, কখন দেওয়া হয়, এইটা একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে, আসতে পারে। তার সঙ্গে সঙ্গে ডিপথ্রিয়া রোগের লক্ষণ এবং নিউমোনিয়া রোগের লক্ষণ, এটা হচ্ছে 119 পেজ, এটা আসার চান্স আছে। ডিপথ্রিয়া এবং নিউমোনিয়া রোগের লক্ষণটা ভালো করে প্র্যাকটিস করবে। লক্ষণটাকে উপসর্গ বলতে পারে, যে ডিপথেরিয়া নিউমোনিয়া রোগের উপসর্গ কি, তখন এখান থেকে 3টে করে বা 4টে করে উপসর্গ তোমরা খাতায় লিখে দিয়ে আসবে। হ্যাঁ, ম্যালেরিয়া অ্যানোফিলিস মশা, ম্যালেরিয়া রোগটি কিভাবে ছড়ায়, বা একটা মানুষ কিভাবে ম্যালেরিয়া রোগাক্রান্ত হয়, এই সংক্রমণ পদ্ধতিটা একটু ভালো করে দেখবে, 119 পেজে আছে, এইটা একটু ভালো করে তোমরা দেখে যাবে। অণুজীবী সার হিসাবে ব্যাকটেরিয়ার ভূমিকা, অণুজীবী সার রূপে ব্যাকটেরিয়ার 3টি ভূমিকা লেখো, এইটা একটু মন দিয়ে দেখে যাবে, পেজ নাম্বার 123। অণুজীবী সার রূপে ব্যাকটেরিয়ার ভূমিকা, এটা আসার চান্স আছে, তোমরা একটু ভালো করে দেখে যাবে। চ্যাপ্টার 5-এ পরিবেশ ও তার সম্পদ, এনভায়রনমেন্ট অ্যান্ড ইটস রিসোর্স, এখানে বাস্তুবিদ্যা কাকে বলে, এইটা একটু দেখে যাবে। ইকোলজি যেটা, বাস্তুবিদ্যা কাকে বলে, বাস্তুবিদ্যার বিভিন্ন স্তরটাকে দেখতে হবে, বা বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের কটি পর্যায় ও কী কী, এইগুলোকে একটু ভালো করে দেখে যাবে। একক জীবস্তর থেকে শুরু করে যেগুলো আছে এগুলো একটু তোমাদের আসতে পারে। এখানে আছে ন্যাটালিটি, মর্টালিটি কি, ন্যাটালিটি মানে হচ্ছে জন্মহার, মর্টালিটি মানে হচ্ছে মৃত্যুহার কাকে বলে, এইটা একটু দেখে যাবে। এটা একটু আমি হাইলাইট করে দিচ্ছি, এইটা একটু দেখবে, আসার চান্স আছে। সাথে সাথে 129 পৃষ্ঠায় আছে ন্যাটালিটি মর্টালিটি পার্থক্য, এটা একটু মন দিয়ে দেখবে। আচ্ছা, বাস্তুতন্ত্র গঠনগত বৈশিষ্ট্য, পেজ নাম্বার 131, বাস্তুতন্ত্র গঠনগত বৈশিষ্ট্যটা একটু দেখে যাবে। 134 পৃষ্ঠায় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, খাদ্য শৃঙ্খলের উদাহরণ, এখানে একটু দেখে নাও। তৃণভূমির খাদ্য শৃঙ্খল কী কী আছে, এবং বনভূমির খাদ্য শৃঙ্খল এবং জলাভূমির খাদ্য শৃঙ্খল, এই খাদ্য শৃঙ্খলগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। মেনলি বনভূমির খাদ্য শৃঙ্খল যেটা আছে, ঘাস, গুল্মজাতীয় উদ্ভিদ, সেটাকে হরিণ থেকে বাঘ, বা উপরে যেটা আছে তৃণভূমির খাদ্য শৃঙ্খল, ঘাস ফড়িং, ব্যাং, সাপ, বাজ পাখি, এই 3টের মধ্যে কিন্তু একটা অবশ্যই আসবে পরীক্ষায়,
তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে। পেজ নাম্বার 135-এর আছে শক্তি প্রবাহ, শক্তি প্রবাহের প্রকৃত বা বৈশিষ্ট্য। দেখে নাও 135 পৃষ্ঠায় শক্তি প্রবাহের প্রকৃতি বৈশিষ্ট্য, এটা একটু মন দিয়ে করবে। 136 পৃষ্ঠায় আছে নাইট্রোজেন চক্রের সংক্ষিপ্ত রূপ বা পরিপোষক চক্র কাকে বলে, এইটা একটু ভালো করে দেখে যাবে। নাইট্রোজেন চক্রের সংক্ষিপ্ত রূপ, এই চক্রটাকে, এটা একটু ভালো করে দেখে যাবে তোমরা। 141 পৃষ্ঠায় আছে অধিক দুগ্ধ প্রদায়ী গাভীর নাম, অধিক ডিম্ব প্রদায়ী মুরগির নাম, এইটা একটু দেখে যাবে। এর মধ্যে একটা কিন্তু আসবে, অধিক দুগ্ধ প্রদায়ী গাভীর নাম আর অধিক ডিম প্রদায়ী মুরগির নাম, এখান থেকে কিন্তু একটা আসে। একশো 144 পৃষ্ঠায় কয়লার ব্যবহার, খনিজ তেলের ব্যবহার এবং জলবিদ্যুৎ শক্তির ব্যবহার, পারমাণবিক শক্তির ব্যবহার, এই ব্যবহারগুলো তোমরা একটু দেখে যাবে, এটা আসলেও আসতে পারে। হ্যাঁ, বায়ুশক্তি কাকে বলে, বায়ুশক্তির ব্যবহার, এটা কিন্তু আসার চান্স আছে। এটা হচ্ছে পেজ নম্বর 145, বায়ুশক্তির ব্যবহার এবং বায়ুশক্তি কাকে বলে, এটা তোমরা ভালো করে করবে। আচ্ছা, সৌরবিদ্যুতের ব্যবহারের সুবিধা অসুবিধা, সৌরবিদ্যুৎ ব্যবহারের সুবিধা অসুবিধা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এটা মন দিয়ে করবে। আচ্ছা, ভীষণ ইম্পর্টেন্ট আছে এবছর, এটা লং কোশ্চেন পড়তে পারে। 147 পৃষ্ঠায় প্রাত্যহিক জীবনে শক্তির সংরক্ষণ, এনার্জি কনজারভেশন অফ ডেইলি লাইফ, এই প্রাত্যহিক জীবনে শক্তির সংরক্ষণ, এই প্রশ্নটা কিন্তু আসার চান্স আছে তোমাদের থার্ড টার্মিনাল পরীক্ষায়। মোটামুটি আমি যে সাজেশানটা তোমাদেরকে দিলাম, আমি কিন্তু শর্ট কোশ্চেনের সাজেশান একটাও দেইনি, আমি কিন্তু পুরোপুরি কিন্তু আমি লং কোশ্চেনের উপর ডিপেন্ড করে আমি সাজেশানটা তোমাদেরকে দিলাম। তোমরা যদি চাও, আমি কিছু শর্ট কোশ্চেন তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি, তোমরা একটু খাতায় লিখে নিতে পারো, যে শর্ট কোশ্চেনগুলো তোমরা করলেও করতে পারো, কারণ শর্ট কোশ্চেন সাজেশান নেওয়া ঠিক নয়, তবু আমি তোমাদের দিকে তাকিয়ে আমি কিন্তু এটাকে করছি, তোমরা পারলে একটু লিখে নিতে পারো। খাতা বার করো, লিখে নাও। বিভাগ কয়ে 15খানা কোশ্চেন করতে হবে। এই 15খানা কোশ্চেনের মধ্যে আমি বলে দিচ্ছি, প্রথম হচ্ছে কোন কলার ভিত্তি পর্দা থাকে, কোন কলার ভিত্তি পর্দা থাকে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সার হচ্ছে আবরণী কলা। কোন কলার ভিত্তি পর্দা থাকে, অ্যান্সার হচ্ছে আবরণী কলা। তারপরে বেরিবেরি রোগটি হয় যে ভিটামিনের অভাবে, বেরিবেরি রোগটি হয় যে ভিটামিনের অভাবে, তা হলো ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স। আরশোলার শ্বাসঙ্গ হলো, আরশোলার শ্বাসঙ্গ হলো শ্বাসনালী, আরশোলার শ্বাস অঙ্গ হলো শ্বাসনালী। আচ্ছা, ট্যাক্সোনমিক হায়ারার্কিতে, ট্যাক্সোনমিক হায়ারার্কিতে গোত্র প্রজাতির মধ্যে অবস্থিত হচ্ছে গণ, ট্যাক্সোনমিক হায়ারার্কিতে গোত্র ও প্রজাতির মধ্যবর্তী স্থানে অবস্থিত হচ্ছে গণ। একটি পূর্ণ নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ, একটি পূর্ণ নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদের নাম হচ্ছে বন। আয়তনে বৃহত্তম ইমিউনোগ্লোবিন হলো, আয়তনে বৃহত্তম ইমিউনোগ্লোবিন হলো আইজিএম, আয়তনে বৃহত্তম ইমিউনোগ্লোবিন হলো আইজিএম।
ক্লিয়ার? প্রদত্ত কোন জোটটি সঠিক? পরিফেরা কোয়ানোসাইট, পরিফেরা কোয়ানোসাইট এই জোটটি সঠিক, জোর অবশ্যই আসবে। সমুদ্র তীরবর্তী অঞ্চলে যে সকল উদ্ভিদ জন্মায় তাদের বলে হ্যালোফাইট। সমুদ্র তীরবর্তী অঞ্চলে যে সকল উদ্ভিদ জন্মায় তাদের বলে, অ্যান্সার হচ্ছে হ্যালোফাইট। কোনটি জলবাহিত রোগ? অ্যান্সার লিখে নিও, কলেরা। জলবাহিত রোগ হচ্ছে কলেরা এগুলো। আরবিসির কাজ হলো শ্বাসবায়ু পরিবহন করা। আরবিসির কাজ শ্বাসবায়ু পরিবহন করা। মুখবিবরে পরিপাক হয় না। মুখবিবরে পরিপাক হয় না শুধুমাত্র প্রোটিনের, কারণ খাদ্যের তিনটে পার্ট আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। প্রোটিন কিন্তু মুখবিবরে পরিপাক হয় না, এটা মাথায় রাখবে। প্ল্যাঙ্কটন হলো এক প্রকারের উৎপাদক। প্ল্যাঙ্কটন হলো এক প্রকারের উৎপাদক। নেক্সট, কোনটি শক্তি উৎপাদনকারী খাদ্য নয়? অ্যান্সার হচ্ছে ভিটামিন। কোনটি শক্তি উৎপাদনকারী খাদ্য নয়? অ্যান্সার হচ্ছে ভিটামিন। আদ্যপ্রাণী গঠিত রোগটি হলো, আদ্যপ্রাণী গঠিত রোগটি হলো ম্যালেরিয়া। আদ্যপ্রাণী গঠিত রোগটি হলো ম্যালেরিয়া। কোন গাছের মূলে মাইকোরাইজা থাকে? কোন গাছের মূলে মাইকোরাইজা থাকে? অ্যান্সার হচ্ছে পাইন গাছের। একটি প্রাগৌণ খাদকের উদাহরণ দাও। একটি প্রাগৌণ খাদকের উদাহরণ দাও। অ্যান্সার হচ্ছে সাপ। 80S রাইবোজিয়াম অধো একক দুটি হল। 80S রাইবোজিয়াম অধো একক দুটি হল 40S এবং 60S। উভচর ছাড়াও ড্যাশ শ্রেণীর প্রাণীতে শীতঘুম থাকে বা শীতঘুম হয়? উভচর ছাড়াও ড্যাশ শ্রেণীর প্রাণীদের শীতঘুম হয়, যেটা হচ্ছে সরীসৃপ। ড্যাশ নামক শৈবালকে প্রোটিনযুক্ত খাদ্য হিসাবে ব্যবহার করা হয়? ড্যাশ নামক শৈবালকে প্রোটিনযুক্ত খাদ্য হিসাবে ব্যবহার করা হয়? অ্যান্সার হচ্ছে ক্লোরেল্লা। কয়লায় ওকা রয়েকা লয়লাকা, ক্লোরেল্লা। ক্লোরেল্লা নামক শৈবালকে প্রোটিনযুক্ত খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। এবার স্তম্ভ মিল আসতে পারে। আমি স্তম্ভ মিল দেখানো সম্ভব নয়, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি কার সঙ্গে কার ম্যাচিং হবে। তোমরা তোমাদের বইতে যতগুলো স্তম্ভ মিল আছে, এ স্তম্ভের সাথে বি স্তম্ভের যে সম্পর্ক স্থাপন করো তোমরা সবগুলো দেখে যাবে। শুধু আমি একটু বলে দিচ্ছি, জন্মহারের সঙ্গে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। কন্ড্রিকথিস এর সঙ্গে হচ্ছে, কন্ড্রিকথিসের সঙ্গে হচ্ছে হাঙর। হাঙরের সঙ্গে কন্ড্রিকথিসের একটা মিল আছে। গ্লাইকোলাইসিস এর সাথে হচ্ছে শ্বসন। মানুষের সাথে ডাইফিওডন্ট দাঁত। মানুষের সাথে ডাইফিওডন্ট দাঁত। অ্যান্টিবডি হচ্ছে রক্তরস। এই স্তম্ভটা তোমরা ভালো করে, আমি সাজেশন দিলাম, তোমরা বইয়ের বাকি স্তম্ভগুলো ভালো করে দেখে যাবে। আচ্ছা, ঠিক ভুল আসতে পারে, তোমাদের 5খানা ঠিক ভুল আসবে। এর মধ্যে আমি কিছু সাজেশান দিচ্ছি, কিন্তু তোমরা বইয়ে যতগুলো সত্য মিথ্যা বা ঠিক ভুল আছে সেগুলোকে দেখে যাবে। আমি আমার মতো করে একটু সাজেশান দিচ্ছি। ভিটামিন এ জলে দ্রবীভূত, এটা ভুল। ভিটামিন এ জলে দ্রবীভূত, এটা হচ্ছে ভুল। এমজির অভাবে ক্লোরোসিস রোগ হয়। এমজির অভাবে ক্লোরোসিস রোগ হয়, এটা ঠিক। লবণাক্ত মৃত্তিকায় জন্মানো উদ্ভিদদের হ্যালোফাইট বলে। লবণাক্ত মৃত্তিকায় জন্মানো উদ্ভিদদের হ্যালোফাইট বলে, এটা একটু দেখে নেবে, এটা ঠিক।
MMR হলো হাম, মামস এবং রুবেল্লা রোগের ভ্যাকসিন। MMR হলো হাম, মামস এবং রুবেল্লা রোগের ভ্যাকসিন। এবি রক্তগ্রুপের ব্যক্তি সার্বজনীন গ্রহীতা। এবি রক্তগ্রুপের ব্যক্তি সার্বজনীন গ্রহীতা, এটা ঠিক। কোষের সমষ্টিকে অঙ্গ বলে, এটা ভুল। কোষের সমষ্টিকে কলা বলে, এটা ভুল হয়েছে। কোষের সমষ্টিকে অঙ্গ বলা হয়। বিভাগ গয়ে আমি একটু বলে দিচ্ছি, তবু আরেকবার একটু 2 মার্কের কোশ্চেন যেগুলো বইতে দাগিয়ে দিয়েছি, তার বাইরে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, একটু লিখে নাও। একটি গমনে সক্ষম উদ্ভিদ নাম লেখো। একটি গমনে সক্ষম উদ্ভিদের নাম লেখো। তারপরে একটি গমনে অক্ষম প্রাণীর নাম লেখো। একটি গমনে অক্ষম প্রাণীর নাম লেখো। পরের প্রশ্ন, খাদ্যের বিকল্প হিসাবে খাদ্যের বিকল্প উৎসের দুটি অসুবিধা লেখো। খাদ্যের বিকল্প উৎসের দুটি অসুবিধা লেখো। এটা ভালো করে দেখবে। হোমোপ্লাইক্যান এবং হেটারোগ্লাইক্যান, এদের পার্থক্য লেখো। বলতে কি বোঝো? হোমোপ্লাইক্যান ও হেটারোগ্লাইক্যান বলতে কি বোঝো? আরেকটা ভীষণ প্রশ্ন, ভালো প্রশ্ন, পাতাকে সালোক সংশ্লেষের আদর্শ স্থান বলা হয় কেন? পাতাকে সালোক সংশ্লেষের আদর্শ স্থান বলা হয় কেন? এটা প্র্যাকটিস করবে। তারপরে চিংড়ি কি মাছ, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। চিংড়ি কি মাছ, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এটা ভালো করে প্র্যাকটিস করবে। এই হচ্ছে পুরোপুরি তোমাদের সাজেশান, যেগুলো আমি আমার মতো করে দিলাম। তোমরা তোমাদের বিগত দিনে যে সকল সাজেশান আমি তোমাদেরকে দিয়েছি বা স্কুলের স্যারেরা দিয়েছেন, তার সাথে সাথে এই সাজেশানগুলোকে ভালো করে মার্ক আপ করে এগুলোকে প্র্যাকটিস করলে আশা করি তোমাদের পরীক্ষায় নম্বর তুলতে কোনো অসুবিধা হবে না। চলো, মন দিয়ে পড়াশোনা করো, লাইফ সায়েন্সে একটা ভালো নাম্বার ক্যারি করো, এটা আমি আশা রেখে তোমাদের কাছে। ওকে, বাই।